আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আজকে শিশুরা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে তার সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। নজরানা চৌধুরী রিপোর্ট। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এর উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষার বিভিন্ন ধাপে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একই সাথে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টতার বিভিন্ন ক্যাটাগরিতে 15 ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে, আর ঝরে পড়ার হার সেটাও কমে গেছে, এখন মাত্র 13.15। এবং সেই সাথে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারাও যাতে একই সাথে পড়াশোনা করতে পারে। এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে এই শিক্ষা দিতে হবে। যেমন আমরাও ছোটবেলা আদর্শ লিপিতে পড়েছি যে কানাকে কানা বলিও, খোড়াকে খোড়া বলিও না। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। স্কুল ফিডিং ব্যবস্থায় কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা দেওয়ার ঘোষণাও দেন তিনি। আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলার থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকার ভারতের কাছে দেশকে জিম্মি করে দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব চুক্তি করা হয়েছে তা দেশের স্বার্থ বিরোধী। বেগম খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিত করা সরকারের নতুন খেলা মন্তব্য করে তিনি বলেছেন, প্রতিহিংসার শিকার হয়ে প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি প্রধান। এক মানববন্ধনে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে দলের নেতারা বলেন, বেগম জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাই আন্দোলনে সবাইকে নামার আহ্বান জানান তারা। রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে সাজা ও বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আজকে অন্যায়ভাবে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে প্রতিদিনই তাকে সঙ্গে লড়তে হয়। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা কার একটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই, উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য, ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে।
পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছেন। ক্ষমতা ধরে রাখতে বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান। আজকে দেশপ্রেমিক যারা যেসব মানুষ আছে, ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে যারা সরকারি খাল দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরির অভিযোগে 12 লাখ টাকার ছাগল ও বংশীয় গরু কাণ্ডে আলোচিত সমালোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে রাজধানী মোহাম্মদপুরের বেড়ি বাঁধের পাশে সাদিক অ্যাগ্রোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কর্মকর্তারা জানান, সিটি কর্পোরেশনে খাল দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরি করেছেন সাদিক অ্যাগ্রো স্বত্বাধিকারী ইমরান হোসেন। তাকে 2 দফা খালের দখল ছেড়ে দেওয়ার চিঠি দিয়ে সতর্ক করা হলেও অবৈধভাবে খাল দখল করে আছেন। কোরবানি ঈদের আগে 12 লাখ টাকায় ছাগল ও ব্রাহ্মা জাতের গরুকে উচ্চবংশীয় বলে কোটি টাকা দাম হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। সেই ছাগলের ক্রেতা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। তার সূত্র ধরে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের বিষয়ে সারা দেশে সমালোচনার ঝড় বইছে। ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, যাচ্ছি তার কাছে। নাজিব, অভিযানের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং এখানে কি কি অনিয়ম পেল সিটি কর্পোরেশন? জেসিন্তা, আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটি কিন্তু কিছুদিন আগেই জাঁকজমকপূর্ণ ছিল এবং কোরবানির ঈদকে সামনে রেখে সাদিক অ্যাগ্রো কিন্তু এই জায়গা থেকে ব্যবসাটি পরিচালনা করছিল। কিন্তু সেই জায়গাটি রামচন্দ্রপুর খালের অংশ হওয়ায় কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজ সেটি অপসারণের উদ্যোগ নেয় এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই অংশটি। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি বলছে যে 2 দফায় কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছিল সাদিক অ্যাগ্রোকে যে তারা যেন অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে, কিন্তু সেটি তারা কর্ণপাত করেনি, এমনটি অভিযোগ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং সাদিক অ্যাগ্রোর যে বক্তব্য সেটি হচ্ছে তারা তাদের মালিকানাধীন নয়, কিন্তু ভাড়া যেই জায়গাটি তিনি নিয়েছেন সেই জায়গাতেই তারা খালের অংশে নেই, এমনটি তারা দাবি করছেন। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেটি দাবিটি নাকচ করেছেন। এবং আপনাদেরকে যদি একটু আইনের দিকটি একটু বলি, খালের 30 ফিটের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা এটা আইন সিদ্ধ নয় বলে আমাদেরকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে। এবং সেই আইনের ব্যত্যয় হওয়াতে কিন্তু এই অংশটি ভেঙে ফেলা হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং সাদিক অ্যাগ্রো বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল যে তারা খালের অংশ দখল করেছে, এমনকি কোরবানির পশু এবং এই খামারের যে বর্জ্য সেগুলো ফেলে এই খাল ভরাট করেছে এমন অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযানটি পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানটি এখনও চলমান রয়েছে, বিকেল পর্যন্ত অভিযান চলবে এমনটি আমাদেরকে বলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। তবে সাদিক অ্যাগ্রোর কর্ণধার যিনি রয়েছেন তার সাথে কিন্তু আমরা এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি এবং তিনিও উপস্থিত হননি। তো সব মিলিয়ে এখনো অভিযান চলছে, আরও কিছু অংশ হয়তো ভাঙা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জেসিন্তা, জানছিলাম সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযানের খবর। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অবৈধ দখলদারির বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় ছিল, আছে। তো এটা আমার মনে হয় এটাও একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা গোচরীভূত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। সিটি কর্পোরেশন অনেক দায়িত্ব পালন করে, তো সেখানে অনেক সফলতা থাকতে পারে আর কিছু কিছু ব্যর্থতা থাকতে পারে। তো আমি বিচ্ছিন্নভাবে বলতে গেলে এটা দেরি হয়েছে, এটাকে সাধুবাদ জানানোর কোনো সুযোগ যেমনি নাই। শুধু সংবাদ আর বিনোদন নয়, দুর্যোগ দুর্ভোগে আর্ত মানবতার পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর সিলেটের বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এনটিভি। আজ সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পানিবন্দী 2 শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। সুনামগঞ্জের পর এবার সিলেটের পথে বন্যা দুর্গতদের জন্য এনটিভির ত্রাণ সহায়তা।
এক মাসে 2 দফায় বন্যার কবলে পড়া সিলেটে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লক্ষাধিক মানুষ। ঢলের পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে পানিবন্দী বসতঘরে ফেরা দুর্গতদের খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। বন্যায় বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বানভাসী এমন 2 শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় এনটিভি। আমরা খাজিয়া খুব শীঘ্রই দোয়া করবা যে সাহায্য করছেন এই সাহায্য আমরা পাইয়া অনেক খুশি হয়েছি। আমরা তাদের বালা হরকুয়া এখনো পর্যন্ত আমাদের গোয়াইনঘাট উপজেলায় শুধুমাত্র এই গণমাধ্যমের মধ্য থেকে এনটিভির পক্ষ থেকে এখানে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি। দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। 2022 সালের বন্যা সকল প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এনটিভিকে আমাদের পাশে পাই, দুর্গত মানুষের পাশে পাই। এই জন্য আমি কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমি এনটিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যে এনটিভির যাত্রা শুরু হয়েছিল, এটাও কিন্তু সময়ের সাথে এনটিভি এখনও আছে। যেমন এই সময়ে যে বন্যা আক্রান্ত মানুষ, সময়কে অ্যাড্রেস করে বন্যা আক্রান্ত মানুষের পাশে যে দাঁড়িয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে শুধু সংবাদ বা বিনোদন নয়, দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় দুর্গতদের পাশে থেকেছে এনটিভি, থাকবে আগামীতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ড। মোট 21টি ব্যাংক হিসেবে এই টাকা জমা আছে ক্ষমতাসীন এই দলটি। দলের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্য প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব শফিউল আজিমের কাছে 2023 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেয়। হিসাব বিশ্লেষণ করে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে। 2023 সালে দলটি ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা, যেখানে 2022 সালে ব্যয় ছিল 7,86,84,000 টাকা। 2023 সালে আয় হয়েছে 27,14,45,000 টাকা। এর আগের বছরের আয় ছিল 10,71,35,000 টাকা। বছর শেষে ব্যাংকে জমা ছিল 90,55,31,000 টাকা, যা বর্তমানে 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। বছর 9,37,36,000 টাকা। বছর শুরুতে ব্যাংকে এখন জমা যেটা আছে, এই বছর শুরুতে 73,27,54,000 টাকা। গত বছরের উদ্বৃত্ত হলো 17,27,09,000 টাকা। এই দুটো যোগফল করলে 90,55,31,000 টাকা। তারপরে 6 মাসের মধ্যে ইনকাম বেড়েছে, এখন আমরা 100 কোটি ক্রস করে গেছি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় কিলিং মিশনের অংশ নেয়া সব আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তবে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তথা মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, কারণ ওই খুনি এখন অবস্থান করছে দেশের বাইরে, এমনটাও জানিয়েছেন ডিবি প্রধান। তবে কি কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে তা এখনও অজানা পুলিশের কাছে। এদিকে গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজকে আজ আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। গতকাল যে মূল যে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।